রাতের নিস্তব্ধতা, চারিদিকে শুধু ঠান্ডা হাওয়ার শোঁ শোঁ শব্দ, আর দূরে কোথাও কুকুর ডাকার আওয়াজ। পুরনো বাংলোর দেয়ালগুলো নিঃশব্দে ফুঁপাচ্ছিল, যেন কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই একটি চিৎকার নিস্তব্ধতাকে ভেঙে দিল। মা, এটা কি জোর জবরদস্তি? আমি তোমার কথায় আমার কলেজ ছেড়ে এই পুরনো হাবেলিটায় চলে এলাম, আর এখন তুমি বলছো যে আমাকে এখানে আরও 1 সপ্তাহ থাকতে হবে। এটা কি পাগলামি? প্রিয়া, আমি যা বলছি মন দিয়ে শোনো। কাল রাতে তোমাকে বাড়ির পেছনটায় যেতে হবে। ওখানে একটা ছোট মন্দির আছে, আর তোমাকে সাদা শাড়ি পরে মানুষের রক্ত গায়ে মেখে পূজা করতে হবে। কি মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কি বাজে কথা? আমি এমন কিছু করতে পারবো না। তোমাকে না করার অধিকার দেইনি আমি। তোমাকে এটা করতেই হবে। এটা আমাদের বংশের বাধ্যবাধকতা, এমন একটা রহস্য যা যুগ যুগ ধরে আমাদের রক্তে বয়ে চলেছে। কেন মা, কেন আমাকে এইসব করতে হবে? পরিষ্কার করে বলো, সত্যিটা কি? আমি আর এই রহস্যের আধারে থাকতে চাই না। শোনো, যদি আমাদের এই ধন দৌলত এর মধ্যেই থাকতে চাও, তাহলে তোমাকে এটা করতেই হবে। যদি তুমি না করো, তাহলে আমরা সব হারাবো। আমাদের অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো, এখন সব কিছু তোমার হাতে। মা, থামো এই রহস্যের কথা। তুমি বারবার এটাই বলছো, কিন্তু বলো না কেন যে আসল ঘটনাটা কি? প্রিয়া, বাড়ির পেছনে যে মন্দিরটা আছে, ওইটা শুধুমাত্র পূজার জায়গা নয়। ওটা একটা চুক্তি যা আমাদের বংশ বহু যুগ আগে করেছিল, আর এখন তুমি সেই চুক্তিরই একটা অংশ। শেষ পর্যন্ত কি এই বংশের ভয়ঙ্কর চুক্তি? আর বাড়ির পেছনের ওই মন্দিরটাই না নিজের মধ্যে কোন অন্ধকার রহস্য লুকিয়ে রেখেছে? প্রিয়া কি এই ভয়ঙ্কর সত্যকে মেনে নিতে পারবে, নাকি সেও এই চুক্তির অংশ হয়ে যাবে? চলুন এই ভয়ঙ্কর সত্যের পর্দা তোলা যাক। 1970 সালের কথা। হরিহর একজন পরিশ্রমী শ্রমিক, যার স্ত্রী সন্তান, একটা ছোট পরিবার ছিল। খেতে ঘাম ঝরাতো, দিনরাত হাড় ভাঙত, কিন্তু পেত কি? দুবেলার খাবার, তাও কষ্ট করে। তার জীবন একটা বোঝা ছিল, যেন কোনো অভিশাপ যা সে প্রতি মুহূর্তে ঘৃণা করত। তার মন চিৎকার করত, কেন তার পরিশ্রমের ফল অন্যদের থালায় যায়? কেন সেই মহাজন, যে একসময় তার মতোই ছিল, এখন প্রাসাদে থাকে, আর সে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, ভিক্ষা চাওয়ার মতো করে জীবন কাটাচ্ছে? এক গরম দুপুরে ক্ষেতের ধারে একটা গাছের ছায়ায় হরিহর আর তার বন্ধু রবি খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছিল। কি হয়েছে বন্ধু হরিহর? তোমাকে তো বিষণ্ণ লাগছে কেন? বিষণ্ণ হব না তো কি করব রবি? দিন রাত খেটে হাড় ভাঙা পরিশ্রম করি, আর পাই কি? দুবেলার খাবার, তাও অর্ধেক। আর ওই মহাজন শালা ঘাম না ঝরিয়েই প্রাসাদে রাজত্ব করছে। এটাই কি আমাদের ভাগ্য বল? এটা তো ভাগ্যের খেলা বন্ধু, তাই না? এতে আমরা কি করতে পারি বল? কে? ভাগ্যের খেলা? তাহলে ওই মহাজন কি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল? আরে সেও তো একসময় আমাদের মতোই গরিব ছিল, নাকি? সবই ঠিক আছে বন্ধু, কিন্তু শুনেছি মহাজন গত 2 বছরেই এত ধনী হয়েছে। কিভাবে? খুলে বল। আমি শুনেছি তাদের বাড়ির পেছনে একটা মন্দির আছে। তাদের বাড়ির লোকেরা সেখানে কোনো বিশেষ পূজায় অংশ নেয়। একটা অদ্ভুত নাম, আমি আগে কখনো শুনিনি। মহাকাল রুদ্র না কি যেন, এমন কিছু একটা হবে। গত শ্রাবণে আমার প্রতিবেশী যে শেঠের বাড়িতে কাজ করত, তার লাশ কুয়ায় পাওয়া গিয়েছিল, মনে আছে? ও আমার বন্ধু ছিল। এক রাতে নেশায় এসে আমাকে এই কথাটা বলেছিল। মহাজনদের বাংলোর পেছনের ওই মন্দিরের রহস্য। ওটা কোনো সাধারণ পূজা নয়। হরিহর কথাটা এড়িয়ে যাবার চেষ্টা করল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত লোভ আর হিংসার ঝলক ছিল। পরে দুজন ক্ষেতের কাজে ফিরে গেল, কিন্তু হরিহরের মন এখন খেতে ছিল না। তার মাথা একটা ঝড়ের মতো এলোমেলো হয়ে গিয়েছিল। মহাজনের বাংলোর ওই মন্দির, ওই মহাকাল রুদ্র,
শেষ পর্যন্ত কি রহস্য? মহাজন এমন কি করল যে রাতারাতি ধনী হয়ে গেল? আর ওই দেবতা, যার নাম কেউ জানে না, সে কি সত্যি এত শক্তিশালী? হরিহরের মনে প্রশ্নের অন্ধকার গভীর হচ্ছিল। সে উত্তর চাইছিল, তার জন্য যাই দাম দিতে হোক না কেন। সে কি এই রহস্যের পেছনে যাবে, নাকি এই কৌতূহল তাকে কোনো অমঙ্গলের দিকে ঠেলে দেবে? একদিন সন্ধ্যায় সূর্য ডুবে গিয়েছিল, আর মহাজনের বাংলোর চারপাশে নিস্তব্ধতা ছেয়ে গেছিল। হরিহরের তার সারাদিনের মজুরি নেওয়ার জন্য বাংলোতে পৌঁছাল। তার মুখ ক্লান্তি আর রাগে ভরা ছিল। পেটে ক্ষুধা আর মনে মহাজনের ধন সম্পদের রহস্য তাকে খেয়ে যাচ্ছিল। বাংলোর প্রধান দরজা খোলার পর একটা হালকা কচমচ শব্দ হল, আর মহাজনের ছোট বোন কমলা বাইরে এলো। তার মুখ শান্ত ছিল, কিন্তু চোখে একটা অদ্ভুত একটা ভয়ের ঝলক ছিল, যেন সে কিছু লুকোচ্ছে। কমলা, মহাজন কি বাড়িতে আছেন? আমার আজকের কাজের টাকাটা নিতে এসেছি। ভাই আর ভাবি মন্দিরে গেছে পূজা দিতে, বাড়িতে কেউ নেই, তুমি কাল এসো। তাহলে কি আমাকে খালি হাতে ফিরতে হবে? আমি সারাদিন কাজ করেছি কমলা, আমার বাচ্চারা ক্ষুধার্ত, কিছু তো দাও। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, একটু অপেক্ষা করো, আমি গোডাউন থেকে চাল ডাল নিয়ে আসছি। হরিহর বাইরে দাঁড়িয়ে রইল, কিন্তু তার মন এখন টাকা দা শস্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পিছনের ওই মন্দির, মহাকাল রুদ্র এবং মহাজনের রহস্যময় সম্পদ, এসব তাকে ভিতরে টেনে নিচ্ছিল। সে চারদিকে তাকিয়ে দেখল, কেউ ছিল না। সুযোগ ছিল। সে চুপচাপ বাংলোর ভিতরে পা বাড়াতে শুরু করল। তখনই তার চোখ একটা পুরনো কাঠের দরজায় পড়ল। ওটা ছিল মন্দির ঘরের দরজা। তার হাত দরজার ছিটকিনিতে যেতে, তুই ভিতরে আসলি কেন? এই শস্য নে আর বাইরে যা। মাফ করবেন কমলা বিবি, আমি শুধু এমনিতেই একটু দেখছিলাম। এখানে কেউ এমনিই আসে না হরিহর, এই শস্য নে আর তাড়াতাড়ি যা, না হলে আমি কিন্তু লোক ডাক দিব। সে বস্তা তুলল আর তাড়াতাড়ি বাইরে চলে গেল। হরিহর বাংলো থেকে বের হলেও তার মন কিন্তু এখনও সেই মন্দিরের দরজায় আটকে ছিল। সে শস্যের বস্তা কাঁধে নিয়ে বাড়ির দিকে চলল, কিন্তু রাস্তায় মন্দিরের দরজা তার মনে বারবার ভেসে উঠছিল। রাত গভীর ছিল। খাবার খেয়ে সে খাটে শুয়েছিল, কিন্তু ঘুম তার চোখ থেকে বহু দূরে ছিল। তার মনে একটা লোভ জেগে উঠছিল। এটাই সুযোগ হরি, যদি তুই ওই মন্দিরের রহস্য জেনে যাস, তাহলে তোরও সেই মর্যাদা হবে যা মহাজনের আছে। তোর জীবনও মহাজনের মতো আরামদায়ক আর বিলাসবহুল হবে। শেষ পর্যন্ত সেই অস্থিরতা জয়ী হল, আর হরিহর চুপচাপ গভীর রাতে মহাজনের বাংলোর দিকে বেরিয়ে পড়ল। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছিল। চাঁদ মেঘে লুকিয়েছিল, আর হাওয়ায় একটা ঠান্ডা কাঁপুনি ছিল, যেন কোনো অমঙ্গলের আভাস দিচ্ছিল। হরিহর বাংলোর পিছনে রাস্তা দিয়ে চুপি সারে এগিয়ে চলল। তার বুক জোরে জোরে ধড়ফড় করছিল, কিন্তু লোভ আর কৌতূহল তাকে থামতে দিচ্ছিল না। হাভেলির পিছনের দরজা হালকা খোলা ছিল। সে ভিতরে প্রবেশ করল। সেই মন্দিরের দরজা, যেটা সে সেদিন সন্ধ্যায় দেখেছিল, এখন একটু খোলা ছিল। সে সাহস জোগাড় করল আর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। সিঁড়িগুলো কচমচ করছিল, আর প্রতিটি পদক্ষেপের সাথে হাওয়া আরও ঠান্ডা আর দুর্গন্ধযুক্ত হচ্ছিল। মন্দিরের ভেতরে পৌঁছে হরিহরের চোখ বিস্ফারিত হয়ে গেল। সে দেখল সেখানে কমলা দাঁড়িয়েছিল, সম্পূর্ণ সাদা শাড়ি পরা অবস্থায়, নিজের চোখ বন্ধ করে, আর হাতে একটা অদ্ভুত থালা নিয়ে। থালাতে কিছু ছিল, সম্ভবত রক্ত। তার সামনে একটা মূর্তি ছিল পাথরের, কিন্তু এতই ভয়ঙ্কর যে হরিহরের রক্ত হিম হয়ে গেল। মূর্তিটির মুখ মানুষের মতো ছিল না, চোখ টকটকে লাল, মুখে ধারালো দাঁত, আর হাতে এমন কিছু যা অস্ত্রের মতো লাগছিল। মূর্তির চারদিকে প্রদীপ জ্বলছিল। কমলা মন্ত্র পড়ছিল, তার গলা গম্ভীর আর প্রতিধ্বনিত হচ্ছিল, যেন সে অন্য কোনো জগতের সাথে কথা বলছিল।
এটা কি? এটা তো কোনো দেবতা নয়, এটা তো রাক্ষস। মহাজনের লোকেরা তাহলে এই রাক্ষসেরই পূজা করে। তখনই কমলার মন্ত্রপাঠ থেমে গেল। তার কিছু আভাস হয়েছিল। সে ধীরে ধীরে উল্টে দাঁড়ালো। তার চোখ হরিহরের উপর পড়ল, আর তার চোখ রাগে লাল হয়ে গেল। হরিহর আতঙ্কিত হয়ে কোনো কিছু না ভেবেই একটা লাঠি নিয়ে হুট করেই তার মাথায় আঘাত করল। কি করে ফেললাম? হরিহর কি তাহলে এখন এই চুক্তির পরবর্তী অংশীদার হয়ে গেছে, নাকি সে এমন কিছু দেখে ফেলেছে যার পরে ওই পথ থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয়? উত্তর মিলবে পরবর্তী অংশে।